গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস আমরা কেউ বাসায় নেই। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। মা জেনেছেন তার পাকস্থলীতে ক্যান্সার, অল্প দিনের মধ্যেই মারা যাবেন। তিনি যে খুব চিন্তিত এরকম মনে হচ্ছে না। এত বড় অসুখ বাধা নয়, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন। অন্যদের সঙ্গে টেলিফোনের কথাবার্তায় সেরকমই মনে হয়। তার টেলিফোনের কথাবার্তার নমুনা। রুনি, আমার খবর শুনেছিস? কি আশ্চর্য! কেউ বলে নাই। আমার ক্যান্সার হয়েছে, চিকিৎসা চলছে, বাঁচব মনে হয় না। কথায় আছে না, ক্যান্সার নো আনসার। ক্যান্সারের কারণে বিদেশ যাচ্ছি। টগরের বাবা বলেছে আমাকে ব্যাংককে নিয়ে যাবে, দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে দল বেঁধে বেড়ালাম। সেখানে পাতায়া বলে একটা জায়গা আছে, খুব সুন্দর। এমন অনেক আত্মীয়স্বজন বাসায় আসছেন যাদের আগে কখনো দেখা যায়নি। খালি হাতে কেউ আসছেন না। ডাব, পেঁপে, হরলিক্সের কোটা জড়ো হচ্ছে। মা প্রতিটি আইটেমের হিসাব রাখছেন। উদাহরণ, মঞ্জু, ডাব 4টা ছিল, আরেকটা গেল কই? মা আনন্দিত, তবে বাবা বিধ্বস্ত। বিদেশ যাত্রার খরচ তুলতে পারছেন না। গাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, সেটা সম্ভব হল না। দেখা গেল গাড়ির কাগজপত্র পদ্মর মায়ের নামে। বাবা অবাক হয়ে ভাইয়াকে বললেন, তুমি গাড়ির কাগজপত্র ওই মহিলার নামে করিয়ে দিয়েছ? ভাইয়া বলল, না, এটা উনি নিজে নিজে করেছেন। বাড়ির নকল কাগজপত্র তৈরি করে পদ দেখিয়ে দিয়েছি, এতেই কাজ হয়েছে। উনি নিজে এখন পদ বানিয়ে এগুচ্ছেন। মহিয়সী মহিলা। কি মহিলা বললি? মহিয়সী মহিলা। পলিটিক্সে ভালো ক্যারিয়ার করতে পারবেন। প্রথমে মহিলা কমিশনার, তারপর পৌরসভার চেয়ারম্যান, সেখান থেকে এমপি। এমপি হওয়া মাত্র তোমার এই গাড়ি বাতিল, নতুন শুল্কমুক্ত গাড়ি। বাবা বললেন, খামাখা কথা বলছ কেন? চুপ করো। ভাইয়া চুপ করলেন। বাবা গেলেন পদ্মর মায়ের কাছে। তিনি আগে পদ্মর মাকে নিজের ঘরে ডেকে পাঠাতেন, এখন ডাকলে আসেন না বলে নিজেই যান। তাদের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে খুক করে কাশেন। দেখে মায়া লাগে। বেশ অনেকবার কাশাকাশির পর পদ্মর মা বের হয়ে এলেন। বিরক্ত গলায় বললেন, কিছু বলবেন? গাড়ির বিষয়ে একটা কথা ছিল। কি কথা? গাড়ির আপনি নতুন কাগজপত্র করিয়েছেন, এখন গাড়িও আপনার নামে। পদ্মর মা বললেন, এটাই তো হবে। বাড়ি ভাড়া হিসেবে মাসে 20,000 করে টাকা গাড়ির দামের সঙ্গে কাটা যাচ্ছে। মাসে 20,000 টাকা দিতে বলেছিলাম, 1 পয়সাও কি দিয়েছেন? নিজের বাড়িতে থাকব, আবার বাড়ি ভাড়াও দেব? পদ্মর মা বললেন, পুরনো কথা তুলবেন না, পুরনো কথা শোনার সময় আমার নাই। বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, আমি কত বড় বিপদে আছি আপনি তো জানেন। পদ্মর মা বললেন, আপনি এখন বিপদে পড়েছেন। আমি পদ্মর বাবার মৃত্যুর পর থেকেই বিপদে আছি। আমাকে আপনি বিপদের কথা শোনাবেন না, মায়ের কাছে মাসির গল্প করবেন না। বাবা বললেন, আপনার বিপদে আমি সাধ্যমতো সাহায্যের চেষ্টা করেছি, মাঝে মধ্যে টাকা পয়সা পাঠিয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি। পদ্মর মা বললেন, ভাই সাহেব, উল্টা কথা বলবেন না। আশ্রয় আপনি দেন নাই, আশ্রয় আমি আপনাদের দিয়েছি। আমার জমিতে তোলা বাড়িতে থাকতে দিয়েছি। আপনার সঙ্গে এই নিয়ে আর বাহাস করতে পারব না। মাথায় যন্ত্রণা হচ্ছে, মনে হয় জ্বর আসবে। হতাশ বাবার ডিকশনারি হাতে কলতলায় বসে রইলেন। আমাদের সবার 3 মাসের ভিসা হয়েছে। মা ক্যান্সারের ব্যথা ভুলে আনন্দে ঝলমল করছেন। বাবাকে ডেকে বললেন, আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। না করতে পারবে না। ক্যান্সার হয়েছে, মারা যাব, এটা তো জানোই। ধরে নাও একজন মৃত মানুষের কথা। বাবা বললেন, বলো কি কথা? রাখবে তো? রাখব। মা বললেন, টগর মঞ্জু প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে, ওদের স্যুট কিনে দিতে হবে। ওরা স্যুটটাই পরে যাবে, স্যুটটাই নতুন জুতা। বাবা বললেন, এইসব তুমি কি বলছো? মা বললেন, তুমিও নতুন স্যুট কিনবে, লাল রঙের টাই। মা কিশোরী মেয়েদের মতো আহ্লাদে হাসি হাসতে লাগলেন। বাবা বললেন, তুমি আমার অবস্থা বুঝতে পারছো না। মাত্র 80,000 টাকা জোগাড় হয়েছে। এই টাকায় যাওয়া আসার টিকিট হবে, তোমার চিকিৎসা হবে না। মা বললেন, আমার চিকিৎসার দরকার নাই, যাওয়া আসা হলেই হবে, তবে 3 জনের নতুন স্যুট লাগবে। গ্রামের বসতবাড়ি বিক্রি করার জন্যে বাবা চলে গেলেন। আমাকে সঙ্গে নিতে চেয়েছিলেন। আমি নানান অজুহাত দেখিয়ে কাট মারলাম।
চাকরিতে জয়েন করব, শুরুতেই অ্যাবসেন্ট হওয়া যাবে না। কথাটা মিথ্যা নয়। সোমবার আমার জয়েন করার কথা। শকুন শুমারি সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হবে। বাবার বসতবাড়ির কথাই ফাঁকে বলে নিই। বসতবাড়িটা বেশ সুন্দর। বেশিরভাগ দরজা জানলা ভেঙে পড়ে গেলেও দক্ষিণমুখী একতলা পাকা বাড়ি। বাড়ির পেছনে পুকুর। পুকুরে বাঁধানো ঘাট আছে। ঘাট এখনো নষ্ট হয়নি। বর্ষায় পুকুর ভর্তি পদ্ম ফুল ফোটে। দুপুর 12টায় সব ফুল একসঙ্গে বুজে যায়। অদ্ভুত সুন্দর দৃশ্য। পুকুরের চারপাশে আম কাঁঠালের বাগান ছিল, এখন হয়েছে আম কাঁঠালের জঙ্গল। সুন্দর এই জায়গাটা অন্যের হাতে চলে যাবে, ভাবতে খারাপই লাগছে। উপায় কি? বাবার অনুপস্থিতিতে আমাদের জীবনযাত্রায় তেমন প্রভাব ফেলল না। যখন ব্যথা থাকে না তখন মা আগের মতোই ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখেন। পাড়ায় নতুন একটা ডিভিডির দোকান হয়েছে, নাম ডিভিডি হোম সার্ভিস। এরা বাড়ি বাড়ি ডিভিডি সাপ্লাই করে এবং নিয়ে যায়। ভাড়া দৈনিক 20 টাকা। মা তাদের সক্রিয় সদস্য। ভাইয়া আগের মতোই শুয়ে শুয়ে বই পড়ে সময় কাটাচ্ছে। গৃহত্যাগের কথাবার্তা তার মুখ থেকে শোনা যাচ্ছে না। মায়ের অসুখের কারণে গৃহত্যাগ সাময়িক স্থগিত কিনা তাও বুঝতে পারছি না। ভাইয়া দাড়ি গোঁফ কামানো সাময়িক বন্ধ রেখেছে। এখন তার মুখ ভর্তি দাড়ি। তাকে অন্যরকম দেখাচ্ছে। চেহারায় ঋষি ভাব আসি আসি করছে। বাবার গাড়িটা মনে হয় শেষটায় ঠিকঠাক হয়েছে। ড্রাইভার ইসমাইল রোজই গাড়ি নিয়ে বের হচ্ছে। পেছনের সিটে সেজেগুজে পদ্ম এবং তার মা থাকেন। নিয়মিত গাড়িতে চলার কারণেই কিনা কে জানে ভদ্রমহিলার চেহারা উজ্জ্বল হয়েছে। আগে তিনি ঠোঁটে লিপস্টিক দিতেন না, এখন দিচ্ছেন। পদ্ম ভালো আছে, সুখে এবং আনন্দে আছে। সে নতুন একটা খেলা শিখেছে। খেলার নাম সুডুকু। জাপানে কি একটা অঙ্কের হিসাবের খেলা। সে আমাকে বোঝাতে চেয়েছিল। আমার গবেট মাথায় বিষয়টা ঢোকেনি। পদ্ম হতাশ হয়ে বলেছে, আপনাকে দেখে যতটা বোকা মনে হয় আপনি তার চেয়েও বোকা। আমার ভাইয়ার অবস্থা কি? পদ্ম বলল, তার চেহারায় গবেট ভাব আছে, তবে তিনি বুদ্ধিমান। আমি বললাম, ভাইয়া বুদ্ধিমান কি করে বুঝলে? তার সঙ্গে তো তোমার কথা হয় না। পদ্ম বলল, কে বোকা কে বুদ্ধিমান তা জানার জন্য কথা বলতে হয় না, চোখ দেখে বোঝা যায়। আপনাদের এই বাড়িতে সবচেয়ে বোকা রহিমার মা, তারপরই আপনি। বোকামির দিক থেকে ফার্স্ট হওয়া গেল না? না। পদ্ম সুডুকু খেলা বন্ধ করে বলল, আমি যদি আপনাকে একটা জটিল প্রশ্ন করি আপনি উল্টাপাল্টা জবাব দেবেন। রহিমার মা কিছুই বলতে পারবে না, কিন্তু আপনার ভাই চমৎকার জবাব দেবেন। আমি বললাম, প্রশ্নটা কি? পদ্ম বলল, ছেলে ও মেয়ের মধ্যে যখন প্রেম হয় সেই প্রেমটা আসলে কি? আমি বললাম, প্রেম হচ্ছে দুজনে একসঙ্গে ফুচকা খাওয়া, রিকশা করে বেড়ানো, রাত জেগে মোবাইলে কথা বলা। পদ্ম বলল, আপনার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। রহিমার মাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল পিরিতিরে বলে প্রেম। ভালো কথা, রহিমার মা যে প্রেগনেন্ট এটা জানেন? আমি চমকে উঠে বললাম, না তো। সে আড়ালে আবডালে বমি করে বেড়াচ্ছে। বলো কি? পদ্ম বলল, সন্তানের বাবাকে আন্দাজ করতে পারছেন? না। আমি জানি। জানলে বলো কে? আমি বলবো কেন, আপনি খুঁজে বের করুন। পদ্ম সুডুকু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না। বসে থাকব না ভাইয়ার কাছে যাব? শকুন বিষয়ে কিছু তথ্য জানব। প্রথম দিকের চাকরিতে শকুন বিষয়ে কিছু জিজ্ঞেস করলে যদি উত্তর না দিতে পারি তাহলে লজ্জার বিষয় হবে। পদ্ম মনে হয় সুকুরও ঝামেলা শেষ করেছে। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো। পদ্মর হাসি ছুরির মতো কাটে। পদ্ম বলল, প্রেম বিষয়ে আমার কাছ থেকে জানতে চান? আমার ব্যাখ্যা বলো। পদ্ম গম্ভীর মুখে বলল, প্রেম হল এক ধরনের আবেগ যা লুকানো থাকে। প্রেমিককে দেখে প্রেমিকা সেই আবেগ লুকানো অবস্থা থেকে বের হয়ে আসে। তখন হার্টবিট বেড়ে যায়, ঘাম হয়, পানির পিপাসা হয়, একসঙ্গে প্রবল আনন্দ ও প্রবল বেদনা হয়। আনন্দ কারণ প্রেমিক সামনে আছে, বেদনা কারণ কতক্ষণ সে থাকবে কে জানে। আমি বললাম, বাহ, ভালো বলেছ। পদ্ম হাই তুলতে তুলতে বলল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রেমের ডেফিনেশন দিলাম। আপনি আশপাশে থাকলে আমার মধ্যে এই ব্যাপারগুলো ঘটে। আমি বললাম, ঠাট্টা করছ? পদ্ম বলল, হ্যাঁ, ঠাট্টা যে বুঝতে পারছেন তার জন্য ধন্যবাদ। ভাইয়ার কাছ থেকে শকুন বিষয়ে যা জানলাম তার সারসংক্ষেপ। শকুন। পৃথিবীতে 2 ধরনের শকুন আছে, পুরনো পৃথিবীর শকুন এবং নতুন পৃথিবীর শকুন।
পুরনো পৃথিবীর শকুন পাওয়া যায় আফ্রিকা, এশিয়া ও ইউরোপে। পরিবারের নাম অ্যাক্সিপিট্রিডেই। এই পরিবারে আছে ঈগল, বাজ পাখি। নতুন পৃথিবীর শকুন থাকে আমেরিকার উষ্ণ অঞ্চলে। এদের পরিবার পুরনো পৃথিবীর পরিবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। এই পরিবারের নাম ক্যাথেটিডেই। এদের বক পাখি গোত্রের মনে করা হয়। শকুনকে পুরনো পৃথিবীর শকুন বলা হয় মেথর পাখি। এরা গলিত শবদেহ পশু মানুষ খেয়ে পরিষ্কার করে বলেই মেথর। এদের দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি অসাধারণ। আকাশের অনেক ওপর থেকে গলিত সব দেখতে পায় এবং এর ঘ্রাণ পায়। শকুন কখনো সুস্থ প্রাণীকে আক্রমণ করে না, তবে আহত প্রাণীকে করে। পৃথিবীর দুটি অঞ্চলে কোনো ধরনের শকুন নেই, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। শকুন গবেষণার হেড অফিস মিরপুরে। ছিমছাম 3 তলা বাড়ি। বাড়ির নাম পবন। 1 ও 2 তলায় শকুন গবেষণা কেন্দ্র। 3 তলায় বনলতা সেন রিসার্চ সেন্টার। এই রিসার্চ সেন্টারের কাজ হল জীবনানন্দ দাশের বনলতা সেনকে খুঁজে বের করা। তবে এটা কোনো এনজিও নয়, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত রিসার্চ সেন্টার। এর কর্মীরা বনলতা সেনের পরিচয় উদ্ধারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আমি শকুন গবেষণা কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার আব্দুস সোবাহান মোল্লা সাহেবের সামনে বসে আছি। বিস্ময়কর ঘটনা হল, ভদ্রলোকের চেহারায় শকুন ভাব প্রবল। শকুনের মাথায় পালক থাকে না, এর মাথায় একটি চুলও নেই। শকুনের ঠোঁট লম্বা এবং নিচের দিকে বাঁকানো। মোল্লা সাহেবের নাক যথেষ্ট লম্বা এবং নিচের দিকে খানিকটা ঝুলে আছে। তার চোখও শকুনের মতোই তীক্ষ্ণ। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, চাকরিতে জয়েন করতে এসেছেন? আমি বললাম, জি। মোটরসাইকেল নিয়ে এসেছেন? আমি থতমত খেয়ে বললাম, মোটরসাইকেল কেন নিয়ে আসব? তাছাড়া মোটরসাইকেল পাবই বা কোথায়? মোল্লা সাহেব তার তীক্ষ্ণ চোখ আরও তীক্ষ্ণ করে বললেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে ফিল্ড কর্মীরা নিজেদের মোটরসাইকেল নিয়ে আসবেন। মোটরসাইকেলে করে তাঁরা শকুন অনুসন্ধান করবেন। আমি বললাম, স্যার, আমাদের এই এনজিওর কোনো শাখা কি অস্ট্রেলিয়ায় আছে? মোল্লা সাহেব বললেন, আমাদের শাখা সারা পৃথিবী জুড়ে। অস্ট্রেলিয়ার খোঁজ কেন জানতে চাচ্ছেন? আমি বিনয়ী গলায় বললাম, যদি সম্ভব হয় আমাকে অস্ট্রেলিয়ায় ট্রান্সফার করে দিন। অস্ট্রেলিয়ার ফিল্ড অফিসাররা ঘরে বসে কাজ করতে পারবেন। তাদের মোটরসাইকেলের প্রয়োজন পড়বে না, কারণ অস্ট্রেলিয়ায় কোনো শকুন নেই। মোল্লা সাহেব গম্ভীর গলায় বললেন, যদি মোটরসাইকেল জোগাড় করতে পারেন তাহলে আসবেন। এখন বিদায়, অকারণ কথা শোনার সময় আমার নেই। আমি শকুন অফিস থেকে বের হয়ে 3 তলার বনলতা সেন রিসার্চ সেন্টারে চলে গেলাম। এখানে যদি মোটরসাইকেল ছাড়া চাকরি পাওয়া যায়। বনলতা সেন অফিসটা দর্শনীয়। হালকা নীল রঙের বড় একটা ঘর হিম করে রাখা হয়েছে। একপাশে শাড়ি পরা নীল রং এবং খোঁপায় বেলি ফুলের মালা জড়ানো শ্যামলা এক মেয়ে কম্পিউটার নিয়ে বসে আছে। সব শ্যামলা মেয়ের চেহারায় দুঃখী দুঃখী ভাব থাকে। এই মেয়েটির চেহারায় দুঃখী ভাব প্রবল। তার চোখ বড় বড়, মনে হচ্ছে কাঁদার জন্য সে প্রস্তুত। মেয়েটির ঠিক মাথার উপর জীবনানন্দ দাশের ছবি। এর উল্টো দিকে বনলতা সেনের কবিতাটি বাঁধানো। আমি দুঃখী চেহারার মেয়েটির দিকে এগিয়ে গেলাম। আমি কিছু বলার আগেই মেয়েটি বলল, এতদিন কোথায় ছিলেন? বনলতা সেনের মতোই ভাষ্য। মনে হয় তাকে এভাবেই অভ্যর্থনা করতে বলে দেওয়া হয়েছে। আমি বললাম, আপনাদের রিসার্চ সেন্টার সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনাদের কাজ কেমন এগুচ্ছে? মেয়েটি বলল, খুবই ভালো। সবার ধারণা বনলতা সেন থাকতেন রাজশাহীর নাটোরে। কথাটা ভুল। বরিশালের একটা গ্রামের নাম নাটোর। বীরভূমেও নাটোর আছে। বনলতা সেনের জন্যে এসব অঞ্চলেও আমরা অনুসন্ধান চালাচ্ছি। কি ধরনের অনুসন্ধান? পুরনো নথিপত্র ঘাঁটা হচ্ছে, বয়স্ক মানুষের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, পত্রিকা দেখা হচ্ছে। আমরা আধুনিক প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের সাহায্য নিচ্ছি। আমি বললাম, আপনাদের কি ফিল্ড ওয়ার্কার লাগবে? অনুসন্ধানের কাজে আমার ব্যাপক অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে আমি শকুন অনুসন্ধানের কাজে আছি। তবে শকুনের চেয়ে বনলতা সেনের অনুসন্ধান আনন্দময় হওয়ার কথা। মেয়েটি বলল, চা খাবেন? আমি বললাম, অবশ্যই খাব। আপনার নামটা কি জানা যায়? মেয়েটি বলল, আমার নাম বনলতা। এটা নকল নাম, আসল নাম শ্যামলী। আমার বস বনলতা নাম দিয়েছেন। বসের ধারণা আমার চেহারা বনলতা সেনের মতো। উনি কি বনলতা সেনকে দেখেছেন? না, ওনার কল্পনার বনলতা। আপনার বস কি বিবাহিত? বনলতা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল,
ওনার 2 ছেলে 2 মেয়ে। বস আমাকে খুব পছন্দ করেন। ওনাকে বললে আপনার চাকরি হয়ে যাবে। আপনি একটা বায়োডাটা দিয়ে যান। বায়োডাটা তো সঙ্গে নিয়ে আসিনি। আপনি মুখে মুখে বলুন, আমি কম্পিউটারে নিয়ে নিচ্ছি। আমি বনলতার সঙ্গে চা খেলাম, দুপুরের লাঞ্চ করলাম। খুবই আশ্চর্যের কথা, বনলতা অফিসের গাড়িতে করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। কখনোই কোনো মেয়ে আমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। বনলতা কেন আগ্রহ দেখাচ্ছে তা বুঝতে পারছি না। আমার চেহারার সঙ্গে জীবনানন্দ দাশের কোনো মিল কি আছে? ভালো করে আয়না দেখতে হবে। আমার ধারণা ছিল টেলিগ্রাম বিষয়টা মোবাইল ফোনের কারণে দেশ থেকে উঠে গেছে। এখন কেউ আর মাদার সিরিয়াস কাম শার্প জাতীয় টেলিগ্রাম করে না। ট্রেন চলার সময় রাস্তার পাশে টেলিগ্রাফের খুঁটিও দেখি না। সঙ্গত কারণেই মনে হয় লোকজন টেলিগ্রাফের খুঁটি বিক্রি করে কটকটি কিনে খেয়ে ফেলেছে। আমার সব ধারণা ভুল প্রমাণিত হল। এক দুপুরবেলা বাবার কাছ থেকে টেলিগ্রাম চলে এলো। টেলিগ্রামের ভাষা এমনিতেই সংক্ষিপ্ত থাকে। বাবারটা আরও সংক্ষিপ্ত। তিনি লিখেছেন সোল্ড। বাড়ি বিক্রি হয়েছে বুঝতে পারছি, কত টাকায় বিক্রি হলো কিছুই জানা গেল না। বাড়ি বিক্রি করে তিনি গ্রামে পড়ে আছেন কেন তাও জানা যাচ্ছে না। আমাদের 3 মাসের ভিসা দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে 1 মাস চলে গেছে। বাবার পরিস্থিতি বর্ণনা করা যাক। মায়ের শরীর আরও খারাপ করেছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার চোখ কপালে তুলে বলেছেন, এখনও দেশে পড়ে আছেন? ওনার না ব্যাংককে চিকিৎসা হওয়ার কথা? আমি বললাম, আমাদের 2 ভাই ও বাবা, এই 3 জনের স্যুট বানানো হয়নি বলে যেতে পারছি না। বাবা ঢাকায় নেই, তার মাপ নেওয়া যাচ্ছে না, এটাই সমস্যা। আর কোনো সমস্যা না, তবে বিকল্প ব্যবস্থা হয়েছে। বাবার পুরনো এক স্যুট থেকে মাপ নেওয়া হয়েছে। অনকোলজিস্ট হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন, মাছি ঢুকে যাওয়ার মতো বড় হাঁ। যারা ক্যান্সার নামক রোগের চিকিৎসক তাদের বলে অনকোলজিস্ট। এই তথ্য আগে জানা ছিল না। মায়ের ক্যান্সার হওয়ায় নতুন একটা শব্দ জানা গেল। জ্ঞান নানাভাবে আসে, জ্ঞানের প্রবাহ সত্যই বিচিত্র। সূর্যে বানাতে দেওয়া হয়েছে এটা সত্যি, হালকা ঘিয়া রং, এর সঙ্গে মানানসই টাই কেনা হয়ে গেছে। মা শরীর ভয়ঙ্কর খারাপ নিয়েও সুটকেসে জিনিসপত্র ভরছেন। বিশাল আকৃতির এক সুটকেস মায়ের দুঃসম্পর্কের এক বোনের কাছ থেকে ধার হিসেবে আনা হয়েছে। এই খালার নাম ঝুনু খালা। তার কাছে নানান ধরনের সুটকেস, হ্যান্ডব্যাগ আছে। বিদেশ যাত্রীদের তিনি আগ্রহ করে সুটকেস ধার দেন এবং এক পর্যায়ে বলেন, খালি সুটকেস ফেরত দিও না, খালি সুটকেস ফেরত দিলে অমঙ্গল হয়। সুটকেসে কয়েকটা কসমেটিক্স ভরে দিও, শুধু সাবান আনবে না, ঘরে 1 গাদা সাবান। ঝুনু খালার সুটকেসে মা অদ্ভুত অদ্ভুত জিনিস ভরছেন। 2-একটা উদাহরণ দেয়া যেতে পারে। 1. সুপারি কাটার সরতা। মা পান খান না, সরতা কেন যাচ্ছে বুঝতে পারছি না। 2. একটা সাতকরার আচারের ফ্যামিলি সাইজ বোতল। আমাদের বাড়ি সিলেটে না বলে আমরা সাতকরা খাই না, এই আচারটা কেন যাচ্ছে কে জানে। 3. একটা ছোট আখরোট কাঠের বাক্স। বাক্সের তালাচাবির ব্যবস্থা আছে। এ ধরনের বাক্সে মেয়েরা প্রেমপত্র লুকিয়ে রাখে। মায়ের কাছে প্রেমপত্র থাকার কোনো কারণ নেই। বাবা মায়ের বিয়ে প্রেমের বিয়ে না। বিয়ের পর বাবা মা কখনো আলাদা থাকেননি যে চিঠিপত্র লেখার সুযোগ হবে। বাবাই প্রথম মাকে ছেড়ে 1 মাস হলো গ্রামের বাড়িতে পড়ে আছেন। গত 1 মাসে বাসার উল্লেখযোগ্য ঘটনা হল ড্রাইভার ইসমাইল গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পদ্মর মা থানা পুলিশে ছোটাছুটি করছেন, তাতে লাভ কিছু হচ্ছে না। পদ্মর মা চাইছেন ইসমাইলের ছবি দিয়ে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপাতে, তাতে লেখা থাকবে একে ধরিয়ে দিন। ইসমাইলের ছবি পাওয়া যাচ্ছে না বলে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না। ছবি নিয়ে এক কাণ্ড হল। রহিমার মাকে জিজ্ঞেস করা হলো তার কাছে ইসমাইলের ছবি আছে কিনা। রহিমার মা কেঁদে কেটে অস্থির। সে বলল, আপনারা আমারে কি ভাবেন? হারামজাদা চোর আমার কে? সে আমার স্বামী নাকি? তার কাছে আমি হাঙ্গা বইছি? আমি কি জন্যে তার ছবি ব্লাউজের নিচে লুকায় ঘুরব? পদ্মর মা বললেন, ব্লাউজের নিচে লুকিয়ে রাখবে এমন কথা তো আমি বলিনি। রহিমার মা বলল, আমি যে অপমান হয়েছি তার জন্য বিচার চাই। বিচার যদি না হয় আমি গলায় ফাঁস দেব। সামান্য কারণে তুমি গলায় ফাঁস দেবে? আপনি যা বলছেন তা সামান্য না, গরিবের ইজ্জত নিয়ে কথা তুলছেন। পদ্মমা তখন অ্যাটম বোমা ফাটালেন। কঠিন গলায় বললেন, তুমি যে পেটে বাচ্চা নিয়ে ঘুরঘুর করছো এতে তোমার ইজ্জতের হানি হচ্ছে না? আমি নিশ্চিত বাচ্চার বাবা ড্রাইভার ইসমাইল। আমি নিজে অনেক রাতে ইসমাইলের ঘর থেকে তোমাকে বের হতে দেখেছি। রহিমার মা ছুটে গেল ভাইয়ের কাছে।
তার বিচার চাই। এই মুহূর্তে বিচার না হলে সে গলায় ফাঁস নেবে, চিঠি লিখে যাবে তার মৃত্যুর জন্য পদ্মর মা দায়ী। ভাইয়া শুয়ে শুয়ে বই পড়ছিল। বই থেকে চোখ না তুলে বলল, তুমি তো লিখতে পারো না, কাগজ কলম নিয়ে আসো, আমি লিখে দিই, তুমি শুধু টিপসই দিয়ে দাও। রহিমার মা কাঁদতে কাঁদতে বলল, এই আপনার বিচার? ভাইয়া বলল, তবে পরামর্শ চাইলে পরামর্শ দিতে পারি। কি পরামর্শ দিবেন? ভাইয়া নির্বিকার গলায় বলল, তুমি ইসমাইল ড্রাইভারের কাছে চলে যাও, তাকে চেপে ধরে বিয়ের ব্যবস্থা করো। সন্তান বাপের পরিচয় জানবে না, এটা কেমন কথা? দীর্ঘ সময় ঝিম ধরে থেকে রহিমার মা বলল, তারে আমি কই পামু? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, ঠিকানা জোগাড় করা আমার কাছে কোনো ব্যাপার না, তুমি চাও কি না বলো। রহিমার মা বলল, তারে একবার খালি আমার কাছে আইনা দেন, দেহেন স্যান্ডেল দিয়ে পিঠে তারে কি করি। ভাইয়া বলল, এনে দিচ্ছি, কান্নাকাটি বন্ধ করো। গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত কান্নাকাটি সন্তানের ওপর প্রভাব ফেলে, সন্তানের হাঁপানি রোগ হয়। রহিমার মা কান্না বন্ধ করে সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল। সে গলা নিচু করে বলল, হারামজাদাটারে কয়দিনের মধ্যে আনবেন? ভাইয়া উদাস গলায় বলল, দেখি। তল জগতে আন্ডারওয়ার্ল্ড। ভাইয়ার প্রভাব প্রতিপত্তি দেখে আমি চমৎকৃত। ভাইয়ার অ্যান্টি গ্রুপের প্রধান শামসু মারা গেছে। আমাদের বাসায় যে পত্রিকা আসে, দৈনিক সুপ্রভাত, তার প্রথম পাতায় ছবিসহ খবর ছাপা হয়েছে। খবরের শিরোনাম, সাপের হাতে সাপের মৃত্যু, দলীয় কোন্দলে শীর্ষ সন্ত্রাসী শামসু নিহত। ছবিতে বিকৃত চেহারার একজনকে ফুটপাতে চিত হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। তার হাতে ছোট পানির বোতল, বোতলের মুখ খোলা হয়নি। শামসুর মৃত্যুর পেছনে ভাইয়ার কলকাঠি আছে, তা বোঝা গেল ব্যাঙার আগমনে। সে এক বাক্স মিষ্টি নিয়ে এসেছে। আগে মিষ্টি আনা হতো হাঁড়িতে, এখন মিষ্টি আসে সুদৃশ্য কাগজের বাক্সে। রঙিন ফিতা দিয়ে সেই বাক্সে ফুল তোলা থাকে। ব্যাঙা মিষ্টির বাক্স খুলল, সবাইকে মিষ্টি দেওয়া হলো, সবাই খেল, শুধু ভাইয়া বলল, না, রগড় ধর্মের নীতিমালায় কোনো ঘটনাতেই আনন্দ প্রকাশ করা যায় না। ভাইয়া রগড় ধর্মে নতুন ধারা যুক্ত করেছে। এই ধর্মের অনুসারীদের বছরে একবার প্রাণী হত্যা করতে হবে, এমন প্রাণী যার মাংস কোনো কাজে আসবে না, যেমন কুকুর, বিড়াল। আমি জিজ্ঞেস করেছিলাম, প্রাণীদের মধ্যে মানুষ পড়ে কিনা। ভাইয়া বলল, ওয়াই নট, নিম্ন শ্রেণীর প্রাণী নিজেদের হত্যা করতে হবে, তবে মানুষ প্রাণী কেউ নিজে হত্যা করতে না পারলে অন্যকে দিয়ে করালেও চলবে। তোমার ধর্মের তীর্থস্থান বলে কিছু আছে? ভাইয়া বলল, অবশ্যই আছে। যেসব জায়গায় একসঙ্গে অনেক মানুষকে হত্যা করা হয়েছে সেসব জায়গায় রগড় ধর্মের তীর্থস্থান। আমি বললাম, পুণ্য অর্জনের জন্যে ওইসব জায়গাতে যেতে হবে? ভাইয়া বলল, রগড় ধর্মে পুণ্য বলে কিছু নেই, সবই পাপ। পাপ বাড়ানোর জন্য এসব জায়গায় রগড় ধর্মের লোকজন যাবে, আনন্দ উল্লাস করবে। আমি বললাম, ভাইয়া ঠিক করে বলো তো, তুমি কি অসুস্থ? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, অসুস্থতা রগড় ধর্মের চাবিকাঠি। শামসুর মৃত্যুর খবর ছাপা হওয়ার 3 দিনের মাথায় ড্রাইভার সালামত এসে উপস্থিত। ভয়ে আতঙ্কে সে অস্থির, তাকে দেখাচ্ছে মৃত মানুষের মতো। সালামত বলল, ভাইজান, আমি আপনার পায়ে ধরতে আসছি। ভাইয়া বলল, লাইফবয় সাবান দিয়ে হাত ধুয়ে এসে পায়ে ধরো, নোংরা হাতে পায়ে ধরবে না। ভালো কথা, তোমার স্ত্রীর সঙ্গে কি কথা বলবে? পদ্মকে ডেকে দেব? সালামত কাঁদো কাঁদো গলায় বলল, এমন কথা মনেও স্থান দেবেন না। পদ্ম আমার কেউ না। আপনি অর্ডার দিলে আমি তারে মা ডাকব। এখন থেকে আমি আপনার হুকুমের চাকর। পদ্ম আমার প্রতি অত্যন্ত নারাজ। তার নারাজির কারণ সম্ভবত বনলতা। এই মেয়েটি প্রায় রোজই আসছে, কেন তাও স্পষ্ট নয়। আমাকে বলেছে আমাদের বাড়ি তার অফিসে যাওয়ার পথে পড়ে এবং আমাদের বাসার চা অসাধারণ বলেই চা খাওয়ার জন্য থামে। পদ্ম আমাকে বলল, ওই ন্যাকথাবড়ি রোজ আসে কেন? আমি বললাম, রোজ তো আসে না, মাঝে মধ্যে আসে। কেন আসে? আমার প্রেমে পড়েছে, এই জন্যে আসে। পদ্ম বলল, আপনার প্রেমে পড়বে কেন? কি দেখে সে আপনার প্রেমে পড়বে? কি আছে আপনার? আমার কিছুই নেই বলে সে আমার প্রেমে পড়েছে। আমার কিছু নেই বলে আমার প্রতি তার করুণা হয়েছে। করুণা থেকে প্রেম, এই প্রেমকে বলে কপ্রেম। ঘৃণা থেকে প্রেম হয়, তাকে বলে ঘৃপ্রেম। আমার প্রতি তোমার প্রেমের নাম ঘৃপ্রেম। আপনার প্রতি আমার প্রেম? অবশ্যই ঘৃপ্রেম। আপনার এইসব ফাজলামি আমি জন্মের মতো বন্ধ করতে পারি, এটা জানেন? আগে জানতাম না, এখন জানলাম।
পদ্ম বলল, নারী ও শিশু নির্যাতন আইনে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আমি বলবো, গভীর রাতে দরজা ভেঙে আপনি আমার ঘরে ঢুকেছেন, রেপ করতে চেয়েছিলেন, আমার চিৎকার চেঁচামেচিতে পালিয়ে গেছেন। সাক্ষী কোথায় পাবে? আমার মা সাক্ষ্য দেবেন। আমি কি করব জানেন? নিজেই নিজের শরীরে আঁচড়ে কামড়ে দাগ করব। পুলিশকে বলবো এসব আপনি করেছেন। পদ্ম ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এই কাজ সে সত্যি সত্যি করবে। অবশ্য নাও করতে পারে। এক ডাক্তার ছেলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা অনেক দূরে গিয়েছে। ছেলের নাম বদিউজ্জামান খান। ছেলে সুদর্শন, এমআরসিপি ডিগ্রি নিতে ইংল্যান্ড যাবে। যাওয়ার আগে বিয়ে করে বউ নিয়ে যাবে। পদ্মকে তার খুবই পছন্দ হয়েছে। বনলতা যেমন ঘন ঘন এ বাড়িতে আসে, ডাক্তার বদিউজ্জামান খানও আসে। বিয়ে মোটামুটি ফাইনাল হওয়ার পর ধর্ষণ জাতীয় মামলা মোকদ্দমা হওয়ার কথা নয়। মেয়ে ধর্ষণ মামলা করেছে শুনলেই পাত্রের পিছিয়ে যাওয়ার কথা। গ্রামের বাড়ি থেকে সম্বোধনহীন একটা চিঠি এসেছে। এই চিঠি কার কাছে লেখা বোঝা যাচ্ছে না। মনে হয় সবার কাছেই লেখা। চিঠির সঙ্গে কাকতালীয়ভাবে জামালও এসে উপস্থিত। জামালের কথা মনে আছে তো? ওই যে বাবার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেল। জামাল খালি হাতে আসেনি। এক আটি সজনে ও জাটকার চেয়ে এক সাইজ বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে উঠান ঝাড় দিতে শুরু করেছে। তাকে আমরা কেউ কিছু বললাম না। শুধু রহিমার মা বলল, পুলা, তোর সাহস দেখা চমৎকার হইছি। জামাল রহিমার মায়ের কথা ভ্রুক্ষেপও করল না। উঠান ঝাড় দিয়ে সে তেলের বাটি নিয়ে ভাইয়ার পা মালিশ করতে বসল। বাবা তাঁর চিঠিতে লিখেছেন, বিরাট ঝামেলায় আছি। বাড়ি 4,42,000 টাকায় বিক্রি করেছি। বাইনার 50,000 টাকা ছাড়া কোনো টাকা এখনো পাই নাই। যার কাছে বিক্রি করেছি সে আজ দিব কাল দিব করছে। বড় ভুল যা করেছি তা হল বাড়ি বিক্রির দলিলে সই করে দিয়েছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আওয়ামী লীগের নেতা সানাউল্লাহ সাহেব, যার নামে সানাউল্লাহ সড়ক, দুবার আমাদের বাড়িতে এসেছেন। দুবারই পদ্মর মায়ের সঙ্গে দরজা ভেজে বৈঠক করেছেন। সানাউল্লাহ সাহেবের এক সঙ্গীকে গজ ফিতা নিয়ে বাড়ি মাপামাপিও করতে দেখা গেল। ভাইয়াকে ঘটনা জানাতেই সে বলল, অতি চালাক মহিলা, সেই বাড়ি বিক্রির তালে আছে। ঝামেলার বাড়ি তো, বিক্রি করে খালাস হয়ে যাবে। ঝামেলা অন্যের ঘাড়ে যাবে। যা যস্য প্রকৃতি স্বভাব জড়িতা, কেনাপি ন প্রাজ্যতে। আমি বললাম, এর মানে কি? ভাইয়া বলল, মানে বলতে পারবো না, খুঁজে বের কর। আমাদের পরিবারের অনেক নিরানন্দের মধ্যে একটা আনন্দের ব্যাপার হলো আমি চাকরি পেয়েছি। বনলতা রিসার্চ সেন্টারে ফিল্ড ওয়ার্কারের চাকরি। মাসিক বেতন 3,000 টাকা। টিএডিএ আছে। 2 ঈদে বেতনের অর্ধেক বোনাস। বনলতা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হাতে দিয়ে বলল, আপনাকে বলেছিলাম না আমার বসকে বললেই আপনার চাকরি হয়ে যাবে? বনলতা শাড়ির আঁচলে চোখ মুছল। আমি বললাম, কাঁদছ কেন? আপনার চাকরি হয়েছে এই আনন্দে কাঁদছি। আমি বললাম, চাকরি হওয়ার আনন্দে আমি কাঁদব, তুমি কেন কাঁদবে? বনলতা আগে টিপটিপ করে কাঁদছিল। এই পর্যায়ে শাড়িতে মুখ চেপে ফুঁপিয়ে উঠল। উঠানে খাম্বা ধরে পদ্ম দাঁড়িয়ে আছে। সে বনলতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ড্রাইভার ইসমাইলের আজ বিয়ে। কোণে রহিমার মা। 4 লাখ টাকার কাবিন, অর্ধেক জেওর এবং শাড়িতে উসুল। বিয়ে পড়াচ্ছেন বেঙ্গা ভাইয়ের পরিচিত মাওলানা। বিয়ের খাবারের খরচ দিচ্ছে বেঙ্গা ভাই। হাজি নান্না মিয়া বাবুর্চি উঠানের ডেক বসিয়ে রান্না চড়িয়েছে। আয়োজন ব্যাপক। প্লেন পোলাও, জালি কাবাব, সঙ্গে 1 পিস পনির, মুরগির রোস্ট, দেশি ফার্মের না, খাসির রেজালা, গরুর ভুনা, দই, মিষ্টি, কোক। বেঙ্গাভাই এত আয়োজন করেছে কারণ এই উপলক্ষে দলের সবাই একত্র হবে। সবার একত্র হওয়ার জন্যে উপলক্ষ লাগে। পদ্ম উদ্ধার অভিযানে মাইক্রোবাসে আমার সহযাত্রীদের দেখতে পেলাম। বেঙ্গাভাই আমাকে দরাজ গলায় বলল, ভাইয়া, আপনার পরিচিত সবাইকে খবর দেন। 10-12 জন কোনো বিষয় না। রাতে কাওয়ালির আয়োজন করেছি। বাসু কাওয়াল আর তার দল। বিয়ে শাদী গান বাজনা ছাড়া পানসে লাগে। বনলতা ছাড়া আমার পরিচিত কেউ নেই। তাকে খবর দিলাম। সে সেজেগুজে উপস্থিত হল। নিজেই আগ্রহ করে কোণে সাজানোর দায়িত্ব নিল। অতি আনন্দঘন পরিবেশে শুধু বরকে বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছে। পাগড়ি শেরওয়ানি পরে সে চুপসে গেছে। তাকে দিনাজপুর থেকে ধরে আনা হয়েছে। ভাইয়ার কাছে এসে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে গল্প বিশ্বাসযোগ্য ফেদেছিল। গল্পটা এরকম, সে গাড়িতে তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে গেছে।
গাড়িতে তেল ভরা হচ্ছে। সে কাউন্টারে গেছে টাকা দিতে। টাকা দিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখে পেছনের সিটে দুজন অপরিচিত লোক বসে আছে। একজনের হাতে পিস্তল, ঘাড়ে পিস্তল ঠেকিয়ে তারা ইসমাইলকে বগুড়ায় নিয়ে যায়। বগুড়ায় এই দুজনের সঙ্গে আরও ৩ জন যুক্ত হয়। তারা গাড়ি নিয়ে হাইওয়েতে ডাকাতি করে। সেখান থেকে তারা তাকে নিয়ে যায় দিনাজপুরে। গল্প শুনে ভাইয়া বলল, ডাকাতির ভাগ পাও নাই? ইসমাইল বলল, থাকা খাওয়ার ব্যবস্থা তারা করেছে, আর ক্যাশ দিয়েছে ৩,৭০০ টাকা। ভাইয়া বলল, টাকাটা আছে? ইসমাইল বলল, ৩,০০০ আছে। ভাইয়া বলল, ৩,০০০ টাকায় তো বিয়ে হবে না। যাই হোক, কি আর করা, টাকাটা নিয়ে ব্যাঙার সঙ্গে যাও, তোমার স্ত্রীর জন্য বিয়ের শাড়ি কিনে নিয়ে আসো। আজ সন্ধ্যায় রহিমার মায়ের সঙ্গে তোমার বিয়ে। হতভম্ব ইসমাইল বলল, কাজের মেয়েকে আমি বিয়ে করব কেন? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, কেন বিয়ে করবে তার কারণ তুমি ভালোই জানো। খামাখা কথা বলে আমায় বিরক্ত করবে না। আজ একটা আনন্দের দিন, বাড়িতে বিয়ে শাদী, এই দিনে বিরক্ত হতে ইচ্ছা করে না। ইসমাইল বিড়বিড় করে বলল, ভাইজান, আপনি যা বলবেন তাই হবে। সন্ধ্যার পর থেকে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করল। বেঙা ভাই কানে কানে আমাকে অতিথিদের পরিচয় দিতে লাগল। নকশাদার পাঞ্জাবি পরা সুন্দর মতো চেহারা যারে দেখতেছেন, তারে সবাই ডাকে প্রফেসর। ডেঞ্জার আদমি, ভেরি ডেঞ্জার। আপনাদের দলের? না, মালেক গ্রুপের। আমি সবাইরে দাওয়াত দিয়েছি, বলা যায় না, মালেক ভাই আসতে পারেন। আমি বললাম, পুলিশ এসে বাড়ি ঘেরাও করলে একসঙ্গে সবাইকে পেয়ে যাবে। বেঙা ভাই হাসতে হাসতে বলল, পুলিশের 2 কমিশনার দাওয়াতি মেহমান, ঘোগ থাকে বাঘের ঘরে, এই জন্যে বলে বাঘের ঘরে ঘোগের বাসা। ভাইয়া, ওই দেখেন মালেকের বডিগার্ড, মনে হয় না ক্লাস 9-10-এ পড়ে, বয়স অল্প হইলেও ধান্যা মরিস। সে যখন আসছে মালেক আসবে, বরিশাল গ্রুপও চলে আসবে ইনশাল্লাহ। বিয়েবাড়ির হইচই এবং ব্যস্ততার মধ্যে বাবা এসে উপস্থিত। তাকে দেখাচ্ছে কালবৈশাখী ঝড়ে চুপসে যাওয়া কাকের মতো। তিনি উঠানের মাঝখানে দাঁড়িয়ে হতাশ চোখে বিয়েবাড়ির আয়োজন দেখতে লাগলেন। আমি তার কাছে এগিয়ে গেলাম। বাবা বললেন, কি হচ্ছে? আমি বললাম, বিয়ে হচ্ছে। বাবা নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা। কার বিয়ে হচ্ছে, কি সমাচার, কিছু জিজ্ঞেস করলেন না। যেন অনেক দিন পর বাড়িতে ফিরে বিয়েবাড়ির হইচই দেখবেন, এটাই স্বাভাবিক। আমি বললাম, তোমার কি শরীর খারাপ? বাবা ক্ষীণ গলায় বললেন, শরীর ঠিক আছে, তবে বিরাট ঝামেলায় আছি। বাড়ি বিক্রির বাকি টাকাটা পাও নাই? পেয়েছি, পুরোটাই পেয়েছি। তাহলে আর ঝামেলা কি? টাকাটা চুরি হয়ে গেছে। চুরি না, ডাকাতি। গতকাল সন্ধ্যার সময় পুরো টাকাটা পেয়েছি। রাত 9টার ট্রেনে উঠব। সব গোছগাছ করছি, এমন সময় 3 জন লোক ঢুকল। একজনের হাতে ছুরি, গরু কোরবানি দেয় যে এমন ছুরি। 2 জন জাপটে ধরে মেঝেতে শুইয়ে ফেলল। ছুরি হাতের লোক বলল, যা আছে দে, না দিলে জবাই করে ফেলব। আমি বললাম, তুমি গরম পানি দিয়ে গোসল দাও, জামাল এসেছে, সে তোমার গায়ে সাবান ডলে দেবে। জামাল ফিরে এসেছে, ওই দেখো তোমার দিকে তাকিয়ে আছে। বাবা জামালের দিকে তাকাতেই জামাল এগিয়ে এলো, লজ্জিত গলায় বলল, আব্বা ভালো আছেন? বাবা হ্যাঁসূচক মাথা নাড়লেন। তবে তাকে দেখে মনে হলো তিনি জামালকে ঠিক চিনতে পারছেন না। আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, টাকা চুরির বিষয়ে তোরা তোর মাকে কিছু বলিস না, মনে কষ্ট পাবে। এই অবস্থায় মনে কষ্ট পাওয়া ঠিক না, এতে রোগের প্রকোপ বাড়ে। বাবার সঙ্গে মায়ের সাক্ষাৎকার অংশটি চমৎকার। বাবা মায়ের ঘরে ঢুকে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই মা মাথায় ঘোমটা দিয়ে বাবাকে বিছানায় শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে কদমবুসি করলেন। বাবা বললেন, শরীরের অবস্থা কেমন? মা বললেন, অনেক ভালো, ব্যথা দিনে 2 বারের বেশি ওঠে না, ব্যথাও আগের চেয়ে কম। বাবা বললেন, গুড। মা বললেন, মঞ্জু তোমার পুরনো স্যুটের মাপে স্যুট বানাতে দিয়েছে, কোমরের ঘেরের গিরা বেশি দিয়েছে। তুমি একটু মোটা হয়েছ তো, এই জন্য। দোকানে গিয়ে ট্রায়াল দিয়ে এসো তো। বাবা বললেন, আচ্ছা। মা বললেন, তোমার স্যুটকেস আমি গুছিয়ে রেখেছি, টুথপেস্ট, ব্রাশ, শেভিং রেজার সব ভরেছি। একটা জায়নামাজও নিয়েছি, হঠাৎ হঠাৎ তুমি নামাজ পড়ো তো, এই জন্য। বাবা বললেন, ঠিক আছে। বাড়িতে এত খাবার দাবার, বাবা কিছুই খেলেন না। পিরিচে করে সামান্য দই নিয়ে 2 চামচ মুখে দিয়ে শুয়ে পড়লেন। পায়ের কাছে বসে জামাল তাঁর পা টিপতে লাগল। বাবা ক্লান্ত গলায় বললেন,
লেখাপড়া শিখতে হবে, বুঝলি? লেখাপড়া না শিখলে অন্যের পা টিপে জীবন পার করতে হবে। লেখাপড়া শিখবি না? জামাল বলল, শিখুম। বাবা বললেন, আধুনিক এক ইংরেজ কবির নাম সিলভিয়া প্লাথ। জামাল বলল, জি আব্বা। বাবা বললেন, ছাত্রদের ক্লাসে একদিন তার কবিতা পড়ে শোনালাম, কেউ অর্থ বুঝল না। লেখাপড়া না থাকলে যা হয়। জামাল বলল, ঠিকই বলেছেন আব্বা। বাবা জ্বরের ঘোরে কবিতা আবৃত্তি করতে লাগলেন। ইফ আই হ্যাভ কিল্ড ওয়ান ম্যান, দ্য ভ্যাম্পায়ার হু সেইড হি ওয়াজ ইউ, অ্যান্ড ড্রিঙ্ক মাই ব্লাড ফর এ ইয়ার। সিলভিয়া প্লাথের এই দীর্ঘ কবিতা আমার ও ভাইয়ার মুখস্থ। বাবা মুখস্থ করিয়েছেন। বাবার কাছে কবিতা মুখস্থের পরীক্ষা দিতে গিয়ে ভাইয়া পুরো কবিতা উল্টো করে বলল। যেমন, টু কিল্ড হ্যাভ আই, ম্যান ওয়ান কিল্ড হ্যাভ আই ইফ। বাবা হতাশ গলায় বললেন, তোকে হেলিকপ্টার করে নিয়ে পাবনায় পাগলাগারদে রেখে আসা উচিত, দেরি করা ঠিক না। নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে। ড্রাইভার ইসমাইল বউ নিয়ে গেছে নাখালপাড়া। সেখানে ইসমাইলের চাচার বাসায় বাসর হবে। বিয়ে উপলক্ষে প্রচুর গিফট উঠেছে। এর মধ্যে মালেক গ্রুপের প্রধান মালেক ভাই দিয়েছেন 2 ভরি ওজনের সোনার হার। যার নাম প্রফেসর, তিনি দিয়েছেন দামি একটা মোবাইল ফোন। বরিশাল গ্রুপ দিয়েছে 14 ইঞ্চি কালার টিভি। পদ্মর মা দিয়েছেন একটা জায়নামাজ এবং কোরআন শরীফ। বনলতা দিয়েছে আকাশি রঙের দামি একটা জামদানি শাড়ি। আমি ভাইয়াকে বললাম, সবাই কিছু না কিছু গিফট দিয়েছে, তুমি তো কিছুই দিলে না। তুমি হলে বিয়ের আসরের তত্ত্বাবধায়ক সরকার। ভাইয়া বলল, আমি কোনো উপহার দিইনি, তোকে কে বলল? সবার আড়ালে গোপনে তাকে চমৎকার উপহার দিয়েছি। কি উপহার? তার পাছায় কষে একটা লাথি দিয়েছি। সে হুমড়ি খেয়ে দেয়ালে পড়েছে। ভাইয়া হো হো করে হাসছে। আমি হাসতে গিয়ে হাসলাম না। অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তাকে কি সুন্দরী না লাগছে। কলপাট থেকেও হাসির শব্দ আসছে। পদ্ম ও বনলতা হাসছে। রাত বেশি হয়েছে বলে বনলতা থেকে গেছে। আজ রাতে সে পদ্মর সঙ্গে ঘুমাবে। অল্প সময়েই দুজনের ভেতর ভালো বন্ধুত্ব হয়েছে। সারাদিন তীব্র গরম ছিল। আকাশ ভর্তি মেঘ, কিন্তু মেঘ বৃষ্টি হয়ে নিচে নামছিল না। মধ্যরাতে মেঘের মানভঞ্জন হল। মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। ভাইয়া বলল, বৃষ্টিতে ভিজবি নাকি? আমি বললাম, তুমি বললে ভিজব। তোমার রগর ধর্ম কি বলে, বৃষ্টিতে ভেজা যায়? ভাইয়া বলল, ভেজা যায় না। আনন্দ হয় এমন কিছুই রগর ধর্মের অনুসারীরা করতে পারবে না। কষ্ট হয় এমন কিছুই শুধু করা যাবে। কষ্ট পাওয়া যায় এমন ঘটনা শোনা যাবে। আমি বললাম, কষ্ট পাওয়া যায় এমন 2টা খবর তোমাকে দিতে পারি, দেব? ভাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, বাবার বসতবাড়ি বিক্রির সব টাকা ডাকাত নিয়ে গেছে। ভাইয়া বলল, ভালো করেছে। আমি বললাম, এখন বাবার গায়ে আকাশ পাতাল জ্বর। জামাল বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। ভাইয়া বলল, বাবা থাকুক বাবার মতো, আয় আমরা বৃষ্টিতে ভিজি। আমরা 2 ভাই কলপারে বসে আছি। মাথার উপর মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আবহাওয়া পাল্টাচ্ছে। আজকাল দেখি বৃষ্টি মানেই ঝড়ো বাতাস। উঠানে বাতাসের ঘূর্ণির মতো তৈরি হচ্ছে। ভাইয়া বলল, বাবা যে অতি শুদ্ধ একজন মানুষ, এটা তুই জানিস? আমি বললাম, বাবা বোকা মানুষ এটুকু জানি, শুদ্ধ মানুষ কিনা জানি না। তবে মা অতি শুদ্ধ মহিলা। ভাইয়া হাসতে হাসতে বলল, শুদ্ধ পিতা এবং শুদ্ধ মাতার সন্তান আমার মতো অশুদ্ধ হয় কি করে? তার কারণ জানিস? আমি বললাম, না, তুমি জানো? ভাইয়া বলল, জানি। কঠিন ধাঁধার উত্তর সবসময় খুব সহজ হয়। এই ধাঁধার উত্তরও খুব সহজ। চিন্তা করতে থাক, না পারলে আমি বলে দেব। বৃষ্টিতে ভিজতে ভিজতে বনলতা আসছে। তার হাতে 2টো চায়ের কাপ। কাপ থেকে ধোঁয়া উঠছে। বনলতা বলল, আপনাদের দুজনের জন্য চা নিয়ে এসেছি। আমি এক সিনেমায় দেখেছিলাম, নায়ক ঝুম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কফি খাচ্ছে। আপনাদের বাড়িতে কফি নেই বলে চা এনেছি। ভাইয়া বলল, থ্যাংক ইউ। তুমি কি আমাদের 2 ভাইয়ের মাঝখানে বসে বৃষ্টিতে ভিজতে চাও? বনলতা বলল, না, আমার হাইফেন হতে ভালো লাগে না। আমি একা একা ভিজব। পদ্মকে নিয়ে ভিজতে চেয়েছিলাম। পদ্মর মা তাকে ভিজতে দিচ্ছে না। ভাইয়া বলল, তোমাকে প্রায়ই বাড়িতে দেখি, এর কারণ কি? বনলতা জবাব দিল না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস আমরা কেউ বাসায় নেই। পড়ছিলাম এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।